শুভ সন্ধ্যা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্যের রেনেসার আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজনটি নর্মেস এবং জেসি নলের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সাইন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনেসা লিমিটেড। দর্শক, পুরোটা সময় সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি আমি, ডাক্তার অ্যাঞ্জুমানের তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। দর্শক, গর্ভকালীন সময়ে ডায়াবেটিস এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এই লাইভ চলাকালীন সময়ে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন, অথবা আপনাদের যে কোনো মতামত দিতে পারেন আমাদের আয়োজন নিয়ে। আমরা খুবই আনন্দিত, আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন ডাক্তার ফারজানা শারমিন শিলা। তিনি গাইনি এবং ল্যাপারোস্কোপিক সার্জন, ডিরেক্টর উইমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল উত্তরা। আমি ডাক্তার ফারজানা শারমিন ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডাক্তার তামান্না, আমাকে স্বাগতম জানানোর জন্য এবং এরকম একটা রিলেভেন্ট টপিকসে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ ম্যাম। আজকের আয়োজনে আমি একদম আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই যদি ম্যাম একটু বলেন, আসলে ডায়াবেটিস এখন ঘরে ঘরে আসলে রোগ হয়ে গেছে। আমরা বলছি এটি একটি অসংক্রামক মহামারী হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একটু আসলে এই গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকিতে কারা আছেন, বা এটার কি কোনো কারণ আছে কিনা এই বিষয়টা নিয়ে বলেন। এবং পাশাপাশি যদি ম্যাম একটু বলেন যে সুগার লেভেল কত বেশি হলে আপনারা এই গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টিশনাল ডায়াবেটিস বলছে না। এই কোয়েশ্চেনটার উত্তরের আগে আমি একটু গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে বলে নিতে চাই, আসলে যে কেন আমরা গর্ভকালীন ডায়াবেটিসকে নিয়ে এতটা চিন্তিত। যদি আমরা একটু ডাটা খেয়াল করি, আমরা দেখবো যে 2015 সালে যেখানে সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 415 মিলিয়ন, 2040 সাল নাগাদ সেখানে যে আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 650 মিলিয়ন। তো করোনা যেরকম মহামারী, তার থেকেও ভয়ঙ্কর মহামারী হিসেবে ডায়াবেটিস ভবিষ্যতে পৃথিবীতে আসবে। এবং এর সাথে গর্ভকালীন ডায়াবেটিস সময় ডায়াবেটিস রোগী তখনই কমাতে পারবো যদি আমরা ঠিক গর্ভকালীন সময়টা থেকে যত্নবান হতে পারি। কারণ এই যে গর্ভকালীন ডায়াবেটিস, এটা প্রেগনেন্সি থেকে শুরু করে গর্ভস্থ যে শিশু জন্ম নিচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, তার ফিউচার লাইফ পর্যন্ত ডায়াবেটিসকে টেনে আনছে। এই কারণে আমরা গর্ভকালীন ডায়াবেটিসকে বেশি মনোযোগের সাথে ডিল করব। প্রথমেই যেটা বলতে চাইবো যে গর্ভকালীন ডায়াবেটিস আমরা কাকে বলছি, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে ব্লাড সুগার লেভেল কত হলে আমরা ডায়াবেটিস বলবো। প্রথমত গর্ভকালীন ডায়াবেটিস তখনই বলছি যখন ডায়াবেটিস ধরা পড়ছে গর্ভকালীন সময়ের 12 সপ্তাহের পরে। তো এটা খুব জরুরি। অনেক সময় আমরা টেস্ট করতে যেয়ে দেখি 12 সপ্তাহের আগেও ব্লাড সুগার লেভেলটা বেশি আছে। এই একটা গ্রুপ, সেই গ্রুপটাকেও আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। যদিও তারা গর্ভকালীন না, এই গ্রুপটাও কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিক হয়ে যাবে। তো নিয়ম অনুযায়ী যদি আমরা ব্লাড সুগার টেস্ট করি, কেন আমি নিয়ম অনুযায়ী বলছি, কারণ সবসময় এরকম একটা টেন্ডেন্সি থাকে যে একটা র্যান্ডম ব্লাড সুগার করে দিয়ে বলে দেওয়া হচ্ছে যে আপনার ডায়াবেটিস আছে বা আপনার ডায়াবেটিস নাই, যেটা ঠিক না। সারা পৃথিবী জুড়েই ডায়াবেটিস চেক করার একটা স্ট্যান্ডার্ড মেথড আছে, যে নিয়মে ডায়াবেটিস চেক করা উচিত। সেটা হচ্ছে খালি পেটে চেক করবে পেশেন্ট, 8 থেকে 12 ঘন্টা খালি পেটে ছিল এরকম অবস্থায় প্রথমবার ব্লাড সুগার দিবে এবং এর পরের বার গ্লুকোজ খাওয়াবে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা পরে, যেটাকে আমরা ওজিটিটি বলছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, যেটা দিয়ে আমরা ডায়াবেটিস রোগী বের করার চেষ্টা করব। যখন এদের ব্লাড সুগার লেভেল খালি পেটে 5.1 এর বেশি আসছে, 5.1 এর বেশি, এবং যখন গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 8.5 এর বেশি আসছে, এই ধরনের রোগীদেরকে আমরা বলবো যে তারা গর্ভকালীন ডায়াবেটিস 12 সপ্তাহের পরে। যে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমাস্টার, আমরা গর্ভকালীন সময়টাকে যে 3 ভাগে ভাগ করি, প্রথম 12 সপ্তাহ থেকে 8টা মধ্যে যখন এইরকম ব্লাড সুগার আসবে, তখন আমরা তাদেরকে বলবো যে এটা গর্ভকালীন ডায়াবেটিস। আরেকটা প্রশ্ন জি, যেটা ডক্টর তামান্না করছিলেন, যে কারা এই ঝুঁকিতে আছেন, এটা একটা খুব জরুরি প্রশ্ন। তাদের জানা দরকার যে আমরা যারা গর্ভকালীন মহিলাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, মহিলাদেরও জানা দরকার যে কাদের রিস্ক আছে এই ডায়াবেটিসটা হওয়ার। যাদের বয়স হচ্ছে থেকে ওজনটা একটু বেশি থাকছে, যাদের পলিসিস্টিক ওভারি আছে, যাদের আগের একটা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ছিল, অথবা আগের কোনো বাচ্চা 4 কেজির বেশি ওজন নিয়ে জন্মেছিল, এই ধরনের রোগী যারা আছেন, যাদের চর্বির সমস্যা রয়ে গেছে, রক্তে চর্বির মাত্রাটা একটু বেশি, অথবা ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, যাদের 2-3টা অ্যাবর্শন আগে হয়েছে, এই ধরনের রোগীদের ঝুঁকিপূর্ণ। তাদেরকে অবশ্যই চেক করতে হবে যে তারা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন কিনা।
জি, অনেক ধন্যবাদ ম্যাম এত পরিষ্কার করে বলার জন্য। এবং যেটা বলছিলেন যে আসলে কারা ঝুঁকিতে আছে, এবং বারবার ম্যাম বলছিলেন যে 12 সপ্তাহের আগেও চেক করে দেখতে হবে, এবং আপনারা গর্ভকালীন বা জেস্টেশনাল ডায়াবেটিস বলছেন 12 সপ্তাহ পরে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে একটু যদি ম্যাম বলেন যে ব্লাড সুগারের এই যে রুটিন টেস্টটা আপনারা করছেন, এটা কি পেশেন্টের প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমাস্টারেই শুধু করছেন, নাকি আরো কোনো স্টেপ আছে কোন কোন সপ্তাহে করার বা কয় কয় মাসে করার? এই প্রশ্নটি করার কারণ হচ্ছে ম্যাম, আমাদের সাধারণ মানুষরা আসলে আপনাদের এক্সপেরিয়েন্স আরো বেশি, রোগীরা আসে যে একবার একটি টেস্ট করলে বলে ফেলে যে না আমার ডায়াবেটিস নেই, আপনি ম্যাডাম আগে দেখে নেন, আর দেখার প্রয়োজন নেই। আসলে একটু যদি ফলো আপটা নিয়ে বলেন ম্যাডাম। খুব দরকারি প্রশ্ন, এটা খুবই দরকারি, কারণ এটা সত্যি আমাদের ডক্টরদেরও অনেকের মধ্যে অজানা রয়ে গেছে যে আমরা কখন ব্লাড সুগার চেক করব। আমরা প্রথমে অনেককে বলি যে হাই রিস্ক যাদের আছে তাদেরকে চেক করব, সবাইকে কি চেক করার দরকার আছে, এই কনসেপ্টটা আমাদেরও অনেকের ক্লিয়ার না। তো যেটা বলতে চাই যে রিস্ক ফ্যাক্টর বলতে গিয়ে আমাদের ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ এমন একটা পজিশনে আছে যেখানে আমরা এমনিতেই হাই রিস্ক গ্রুপ, অন্য কোনো কিছু যদি কনসিডার নাও করি তারপরও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই দেশগুলো হচ্ছে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। এই এলাকার লোকজনের ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। শুধু এই দিকটা কনসিডার করলে আমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি শুরুতেই একবার, প্রথমবার যখন ডায়াবেটিস ডাক্তারের কাছে বুকিং ভিজিট আমরা যেটা বলি, যে প্রথমবারের জন্য রোগীটা যখন ডাক্তার দেখাতে আসছে সেইবারই আমরা ব্লাড সুগার চেক করে ফেলবো। এবং সেটা ওজিটিটি, আরবিএস না, অবশ্যই র্যান্ডম সুগার না। এবং প্রথমবার যাদেরকে দেখলাম যে তাদের ডায়াবেটিস, তাদেরকে আমরা দ্বিতীয়বার 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহ গর্ভকালীন সময়ের মধ্যে আরেকবার চেক করাবো। এটা ম্যান্ডেটরি, এটা অবশ্যই করতে হবে। এই ভিজিটে যদি আমরা ডায়াবেটিস পেয়ে যাই, পেলাম, অথবা যদি না পাই তাদের জন্য অপশনাল আরেকটা চেক আপ করা যেতে পারে, সেটা 34 সপ্তাহ থেকে 36 সপ্তাহের মধ্যে। প্রত্যেকটাই অবশ্যই ওজিডিটি। যদি প্রথমবার না পাই, দ্বিতীয়বার 24 থেকে 28 সপ্তাহে, ওইবারও যদি না পাই তাহলে 34 থেকে 36 সপ্তাহের মধ্যে আমরা আরেকবার করতে পারি। জি, অনেক ধন্যবাদ ম্যাম এই প্রশ্নটি করে। আসলে আমি দর্শকদের উদ্দেশ্য রাখতে চাচ্ছি ম্যাম, যেহেতু এখানে বলছেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রাম গুলো অনেক দর্শক দেখছেন, সেক্ষেত্রে সচেতনতা গুলো বাড়বে যে আসলে এই চেক আপ গুলো কোন কোন পর্যায়ে দরকার। ম্যাম যেটা বলছিলেন, অনেক সময় প্রথম দিকে করে ডায়াবেটিস না থাকলেও শেষের দিকে আবার হয়তো চেক আপ করতে হয়। এবং যারা ঝুঁকিতে আছে তাদের হয়তো চিকিৎসক তার প্রয়োজন মতো চেক আপ করিয়ে নেন সিমটম অনুযায়ী। যেহেতু ডায়াবেটিস নিয়ে এত কথা বলছি, আসলে ম্যাম এখন যদি একটু বলেন যে আসলে ডায়াবেটিস নিয়ে এত কনসার্ন কেন চিকিৎসকরা সবসময়, কোনো কমপ্লিকেশন হয় কিনা, বা হলে আসলে কি কি প্রেগনেন্সির সময় ডায়াবেটিস এর কারণে? এই যে শুরুতেই বলছিলাম যে খুবই জরুরি এই কারণে, কারণ একেবারে শুরু থেকে শুরু করে একদম বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত ডায়াবেটিস আমাদেরকে যে কোনো জায়গায় ভোগাতে পারে। যখন প্রথম কনসিভ করলো, মা যখন গর্ভকালীন সময়ে প্রবেশ করলো, এই সময়ে ডায়াবেটিস প্রথম দিকেই যদি চলে আসে তাহলে অ্যাবর্শন হওয়ার চান্স থাকছে। এই মায়ের অ্যাবর্শন না হয়ে প্রেগনেন্সি যখন আগাতে থাকছে, ঠিকভাবে যদি ডায়াবেটিস আমরা চিকিৎসা করাতে না কত ত্রুটি নিয়ে জন্মানোর সম্ভাবনা এই শিশুটির থাকছে। আরো যদি আমরা শেষের দিকে আসি, প্রেগনেন্সির শেষের দিকে এই বাচ্চাগুলোর অতিরিক্ত ওজন নিয়ে জন্মাতে পারে, অতিরিক্ত পানি বেড়ে যায়, আমরা বলছি পলিহাইড্রামনিয়াস হচ্ছে। যখন পলিহাইড্রামনিয়াস হচ্ছে এই পেশেন্টের পানিটা আগে ভেঙে যেতে পারে। আগে যদি পানি ভেঙে যায় তাহলে অল্প ওজনের প্রিম্যাচিওর বেবি, শিশু জন্মানোর সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। আবার একই সাথে যখন ডায়াবেটিক প্রেগনেন্সি আসছে, এদের সাথে প্রায় 100 জনে 25 জনের অন্যান্য প্রেগনেন্সির থেকে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার মানে গর্ভকালীন সময়টা জটিলতাপূর্ণ হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাবে, বিভিন্ন ধরনের জটিলতা তাদের দেখা দেওয়ার সম্ভাবনা। যখন ডেলিভারি টাইম আসছে, আমরা বলি যে অনেক সময় গর্ভকালীন ডায়াবেটিসের রোগী যদি ঠিকভাবে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতে না পারি, শেষের দিকে এসে আনএক্সপ্লেন ডেথ, আইইউডি বলি, যে গর্ভে শিশু বিনা কারণে, কোনো কারণ ছাড়াই হঠাৎ মারা যেতে পারে। ডেলিভারির সময়ে বাচ্চা মারা যেতে পারে যদি ডায়াবেটিস ঠিকভাবে দেখা না যায়। গর্ভকালীন সময় পার হওয়ার পরেও এই বাচ্চাগুলো তাদের ব্লাড সুগার কমে যেতে পারে, যেটা নিওনাটাল হাইপোগ্লাইসেমিয়া বলছি আমরা, যে বাচ্চার রক্তে সুগার কমে যাচ্ছে। এটা দিয়ে বাচ্চার ব্রেনের ক্ষতি হতে পারে।
তাদের জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। অতিরিক্ত ওজন নিয়ে যে শিশুগুলো জন্মাচ্ছে তাদের বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া এবং জন্ডিস দুটোই একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এদের এনআইসিইউ সাপোর্ট দরকার হয়। বাচ্চাগুলোর ইনিশিয়াল যে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, এগুলো ম্যানেজ করতে যেয়ে আমাদের দেখা যায় যে এনআইসিইউ সাপোর্ট দরকার হচ্ছে। এরপরেও এই যে মায়ের কাছে বাচ্চা জন্মাচ্ছে, এই বাচ্চাগুলো বড় হলে এদেরও আবার তো ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। সেজন্য ওদের পরবর্তী সময়ে লাইফস্টাইল সম্পর্কে মাকে শেখাতে হবে, পারিবারিক শিক্ষা থাকতে হবে তাদের, যেন আমরা ডায়াবেটিসটা ভবিষ্যতে কমাতে পারি। জি, আসলে ম্যাম আপনার কথায় যেটা বোঝা গেল বা এটা বোঝাই যাচ্ছে আসলে কমপ্লিকেশনের কোনো শেষ নেই বা জটিলতার আসলে কোনো এই ডায়াবেটিসের কারণে শেষ নেই, বোথ মাদার এবং বেবি দুজনের জন্যই। এবং সেটা ম্যাম ঠিকই বললেন যে প্রেগনেন্সি সময়কালীন সময় এবং ডেলিভারি প্লাস হচ্ছে বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত। যেহেতু জটিলতা সম্পর্কে জানলামই ম্যাম, আমি চিকিৎসাতে যাওয়ার আগে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার আগে একটু যদি খাদ্যাভ্যাস নিয়ে বলেন, একজন রোগীর ডায়াবেটিস ধরা পড়লে আপনারা যে ডায়েট চার্ট দেন, প্রেগনেন্ট মায়েরা অনেক সময় ভয় পেয়ে যান। তারা বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং অনেক মা আছেন এতই ভয় পান যে স্বাভাবিক খাবারটাও তারা বন্ধ করে দেন। আবার অনেকে একদমই কন্ট্রোল করতে পারেন না। একটু খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল নিয়ে যদি বলেন এই গর্ভকালীন সময় গর্ভবতী মায়েদের জন্য, তারপর আমি একটু চিকিৎসা পদ্ধতি দিতে যাবো ম্যাম। ধন্যবাদ। এটাও খুব জরুরি একটা যখন গর্ভকালীন ডায়াবেটিস আমরা মাদেরকে প্রথমে জানাই যে হ্যাঁ আপনার একটুখানি ডায়াবেটিস এসেছে বা আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, সাথে সাথে একটা আতঙ্ক চলে আসে মায়ের চেহারায় যে তারা এখন কি করবে। এটা আসলে একটা টিম ওয়ার্ক। আমি বলবো যে একটা গাইনোকোলজিস্টের পক্ষে একা এটা না করাই ভালো যখন সুবিধা থাকবে। তো একটা টিম ওয়ার্ক বলতে আমি এখানে একজন নিউট্রিশনিস্টের সাথে হেল্প নিতে পারি। আমরা ফ্যাসিলিটিস থাকবে। আমরা চেষ্টা করব একসাথে একটা টিম এই পেশেন্টটাকে ডিল করতে। যে খাবারের যে বিষয়টা আমরা সবসময় চাই যে ডায়াবেটিক খাবারের নিয়মটা নিউট্রিশনিস্ট তৈরি করে দিবে। প্রত্যেকটা পেশেন্ট আলাদা, তাদের শরীরের ওজন, তাদের প্রফেশন, তাদের কাজকর্মের ধরন অনুযায়ী খাবারের নিয়ম এখানে নিউট্রিশনিস্ট নাই। সেরকম ক্ষেত্র হলে ওজনের সাথে হিসাব করে করে খাবারটা তৈরি করে দিই। যারা এখানে কার্বোহাইড্রেট খাবারটা তুলনামূলক কম থাকে, বিশেষ করে ভাত, নুডলস এই ধরনের খাবারগুলো তাদের একটু রেস্ট্রিকশন থাকবে। শরীরের ওজনের সাথে, যেটা বারবার বলছিলাম, যাদের আগে থেকে একটু ওজন বেশি সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ওজনের টার্গেট রাখবো কম, তাদের ওজন বাড়বে 7 থেকে 13 কেজি টোটাল প্রেগনেন্সিতে। আর যাদের আগে ওজন কম ছিল, বিএমআই যাদের 18-র কম, যারা আগে থেকে শুকনা পাতলা হ্যাংলা রোগী, তাদের যদি ডায়াবেটিস ধরা পড়ে তাদের ওজন বাড়তে পারে 12 থেকে 18 কেজি পর্যন্ত, সেটা সমস্যা নাই। খাবারের মধ্যে কার্বোহাইড্রেটটা আমরা বলি যে 30 ভাগ যদি আমরা রাফলি ধরি, 30 থেকে 40 ভাগ কার্বোহাইড্রেট, 30 থেকে 40 ভাগ ফ্যাট, আর বাকিটা প্রোটিন খাবার থেকে পূরণ করে নেবে। সবজি থাকবে বেশি, মিষ্টি খাবার অবশ্যই অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে সব ধরনের ফল, মিষ্টি ফল টলও অ্যাভয়েড করবে। আরেকটা জিনিস খুব জরুরি যেটা সব মাই জিজ্ঞেস করে, আমরা কি হাঁটতে পারবো, হেঁটে কি ডায়াবেটিসটা কমাতে পারবো? তো এটাও নির্ভর করে যে প্রেগনেন্সি কতটা রিস্কি। কিছু মা থাকে খুব হাই রিস্ক প্রেগনেন্সি, সেটার ক্ষেত্রে এক্সারসাইজ আমরা কার্টেল করতে পারি, কিছু মাকে আবার আমরা এক্সারসাইজ করতে দিতে পারি। তবে এক্সারসাইজ বলতে আমরা যেটা বলবো যে হাঁটাটা প্রতিবেলা, সে যদি 10 মিনিট করে 3 বেলা হাঁটে তাহলে 30 মিনিট হাঁটা হয়ে যায়, এটাই মোটামুটি তার জন্য যথেষ্ট এক্সারসাইজ। খাবারটা যদি কন্ট্রোল করে, সেটার সাথে এইটুকু এক্সারসাইজ করলে ব্লাড সুগারটা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, বেশিরভাগ গর্ভকালীন ডায়াবেটিস যদি হয়ে থাকে। জি, আশা করি ম্যাম যেভাবে বললেন, যারা আজকের আয়োজনটি দেখছেন একদম সহজ ভাষায় বলেছেন। তারা তাদের আশেপাশে বা বাসায় যদি কোনো গর্ভবতী বা ডায়াবেটিসে ভুগে থাকেন, এই আয়োজনগুলো দেখে আপনার লাইফস্টাইল ম্যাম যেটা বলছিলেন, ব্যায়ামের কথা, খাবারের কথা, সবগুলোই সচেতনতা তৈরি করতে পারবেন। এবার চলে যাচ্ছি চিকিৎসাতে। ম্যাম, যদি একটু চিকিৎসা নিয়ে বলেন, এই গর্ভকালীন সময় সুগার যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে চিকিৎসা কি হয়? আসলে ডায়াবেটিস রোগীদের তো বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয়। প্রেগন্যান্সিতে কি এই ওষুধগুলো খাওয়া যায় না অন্য কোনো পদ্ধতি আপনারা দেখছেন? এটাও একটা কথা, যেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে যখন আমরা আজকে কথা বলছি, তো গর্ভকালীন ডায়াবেটিস যখন ধরা পড়লো, গর্ভের প্রথম 3 মাস এবং শেষের 3 মাস এই সময়টাকে আমরা বেশি জরুরি ভাবে বলি। যে এই সময়টা অত্যন্ত জরুরি, কারণ প্রথম 3 মাসে বাচ্চার যে অর্গানোজেনেসিস হয়, প্রত্যেকটা অর্গান তখন তৈরি হচ্ছে, বাচ্চার চোখ, নাক, মুখ সবকিছু এই সময়টা তৈরি হচ্ছে, এবং শেষের 3 মাসে বাচ্চার মেইন গ্রোথটা হচ্ছে। এই সময় হয়
বাচ্চার জন্মগত সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অথবা বাচ্চা অতিরিক্ত ওজন বা কম ওজন দুইটার যে কোনো জটিলতায় ভুগতে পারে। তো এই কারণে ডায়াবেটিসের কন্ট্রোলটা এই সময় আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই করে ফেলতে চাই। সবসময় ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিসে মুখে খাওয়ার ওষুধটাকে আমরা অ্যাভয়েড করব। সব থেকে নিরাপদ হচ্ছে আমাদের জন্য ইনসুলিন। সব থেকে নিরাপদ ইনসুলিনটাই আমরা শুরু করব। মুখে খাওয়ার ওষুধ সাধারণত আমরা অ্যাভয়েড করতে বলি। আহ, সেটা সময়ের উপরে নির্ভর করবে। প্রথম 3 মাস, শেষের 3 মাস দুইবারই প্রথমে খাবার এবং এক্সারসাইজ দিয়ে যখন কন্ট্রোল হবে না, সেটা সময় নির্ধারণ করে দেই ব্লাড সুগার মেপে। সেটার উপরে নির্ভর করে যে কত মাত্রা ব্লাড সুগার তার আছে। আমরা ঠিক কয়দিন দেরি করা সম্ভব, 3 থেকে 7 দিন বা 15 দিন আমরা দেরি করে দেখি যে ব্লাড সুগারটা খাবার আর এক্সারসাইজ দিয়ে কন্ট্রোল হচ্ছে কিনা। যখন কন্ট্রোল হবে না, তখন আমাদেরকে ইনসুলিনে সুইচ করে যাওয়াটাই সব থেকে নিরাপদ বাচ্চা এবং মায়ের জন্য। জি, সেক্ষেত্রে ম্যাম একটি প্রশ্ন আসলে চলেই আসে, যারা আগে থেকে গর্ভকালীন সময়ের আগে থেকেই ডায়াবেটিসে ভুগছেন এবং হয়তো ওরাল কোনো মেডিসিন খেয়ে তার ব্লাড সুগারটি কন্ট্রোলে রেখেছেন, তারা যখন গর্ভধারণ করছেন সেই মায়েরা তারা আসলে হয়তো বলতে পারেন যে ম্যাম আমি তো এই ওষুধ খেয়ে কন্ট্রোলে আছি, তাদের কি আপনারা ইনসুলিন সুইচ করছেন কিনা একটু এটা? এটা খুব জরুরি, আরেকটা খুব জরুরি প্রশ্ন এটা। ডক্টর তামান্না খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এখানে যেটা, যারা আগে থেকে ডায়াবেটিক ছিলেন এদের জন্য আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে তারা যখন নিয়ম প্ল্যান করে গর্ভ নিতে যাচ্ছেন, অনুরোধ করছি আরেকবার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কারণ অধিকাংশ ডায়াবেটিসের ওষুধ যেগুলো আপনারা আগে থেকে খেয়ে থাকেন, সেগুলো গর্ভকালীন সময়ে থেকে নিরাপদ হচ্ছে আপনি ডাক্তারের সাথে কথা বলেন। আমরা ওষুধগুলো ওই সময়ে বহরে নিয়ে ইনাকে বলতে পারি যে এখন গর্ভধারণ করাটা নিরাপদ। সেটা সব থেকে ভালো, কারণ আপনি যতদিনে জানতে পারছেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন, ততদিনে গর্ভকালীন সময়ের 1.5 মাস সময় পার হয়ে যায়। সেটা শুধু এটা ডায়াবেটিক, ওরাল ডায়াবেটিক না, যারা আগে থেকে ডায়াবেটিক থাকে এই ধরনের রোগীরা চর্বি কমানোর কিছু ওষুধ খান, যেটা অ্যাটোরোভাস্টেটিন বা আদার কিছু ওষুধ থাকে প্রেশারের, যেগুলো প্রেগনেন্সিতে খাওয়া যায় না। যদি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেও প্রেগনেন্সিটা নেন, তাহলে ওই সমস্ত ওষুধগুলো সুইচ করে নিরাপদ ওষুধে এনে তারপরে গর্ভ নেওয়াটা বেশি নিরাপদ। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ ম্যাম দিয়েছেন সবার উদ্দেশ্যে। যারা আছেন এখন আসলে অনেকেই থাকেন প্রেগনেন্সির আগে থেকেই হয়তো ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য এই ম্যামের এই পরামর্শটি খুবই আসলে কাজে আসবে আমি মনে করছি। ম্যাম, সেক্ষেত্রে যারা ব্লাড সুগার বেশি বা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তাদের ফলো আপটা কিভাবে আপনারা করছেন? সাধারণ প্রেগনেন্সিতে যেভাবে ফলো আপ করছেন নাকি তার চেয়েও তাদের ফলো আপ দেখে আপনারা আহ, আরো বাড়িয়ে দিচ্ছেন বা বারবার আসা সুগার চেক করা, বাসায় সুগার চেক করার কোনো ব্যবস্থা কি বলে দিচ্ছেন কিনা? অবশ্যই এই ধরনের প্রেগনেন্সি, যেটা গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে প্রেগনেন্সি, এদেরকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলছি। তো তারা ঝুঁকিপূর্ণ গর্ভকালীন মহিলা যারা থাকছেন, তাদের প্রেগনেন্সির এন্টিনেটাল চেক আপ যেটা তারা আসেন, সেটা সাধারণ প্রেগনেন্সি থেকে একটু আলাদা। প্রথম 20 সপ্তাহ পর্যন্ত এই ধরনের গর্ভস্থ মহিলাদেরকে আমরা বলছি যে তারা মাসে একবার আমাদের কাছে চেক আপে আসবে। 20 সপ্তাহের পর থেকে 15 দিন পর পর আসবে দেখাতে, 32 সপ্তাহ হওয়া পর্যন্ত, মানে 8 মাস সময় হওয়া পর্যন্ত। এবং এরপরে তারা সপ্তাহে একবার করে চেক আপের জন্য আসবে। এবং ব্লাড সুগার মনিটরিংটা অবশ্যই হোম মনিটরিং কে আমরা গুরুত্বের সাথে দেখছি, কারণ প্রতিবার হসপিটালে এসে ব্লাড সুগার মাপাটা রোগীর পক্ষে সম্ভব হয় না। তাদেরকে আমরা বাড়ি 3 দিন পর পর ব্লাড সুগার বাড়িতে মাপবে। 3 দিন পর পর মিনিমাম 4টা প্যারামিটার, একটা খালি পেটে, সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে। এভাবে করে ব্লাড যে রোগীগুলো পাচ্ছে তাদেরকে আমরা শিখিয়েও দেই কিছুটা। আমরা এডুকেশন বলি, যে হেলথ এডুকেশন লাগে, তারা নিজেরাও 1 থেকে 2 দিয়ে সেটার সাথে অ্যাডজাস্ট করতে শিখে যায়। এই টোটালটার পরে আমরা রেগুলার চেক আপে রেখে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখি। এবং রোগীরাও জানে যে তাদের কন্ট্রোল বলতে আমরা কি বুঝাচ্ছি। এটা খুব জরুরি। আমি যখন জিজ্ঞেস করি রোগীদেরকে যে বলেন তো আপনার ব্লাড সুগার কত থাকলে কন্ট্রোল, অনেক রোগী জানে না যে তাদের ব্লাড সুগারটা কত রাখতে হবে। তো এটাও একটা নলেজ রোগীদেরকে রাখতে হবে যে তাদের খালি পেটের ডায়াবেটিসটা, যখন গর্ভকালীন ডায়াবেটিসে তারা ভুগছে, খালি পেটের ব্লাড সুগারটা তাদেরকে 5.3-এর নিচে রাখতে হবে এবং ভরা পেটের ডায়াবেটিসটা 6.7-এর নিচে রাখতে হবে। তবে এটা একেবারে স্ট্রিক্ট রাখা সম্ভব হয় না অনেক সময়। অনেক রোগী ব্যক্তি বিশেষে কিছু কিছু রোগীর জন্য এটা প্লাস মাইনাস করে নিতে হয়। পার্টিকুলার রোগী যে ওই পরিমাণ ব্লাড সুগার সহ্য
করতে পারছে না, তাদের ওখানেই খারাপ লাগছে, তাদের জন্য হয়তো আমরা অনেক সময় এই মাত্রাটা থেকে সামান্য বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিই। জি, যারা এটি আসলে জানা প্রয়োজন। ম্যাম যেটা বলছিলেন আসলে কন্ট্রোল বলতে কি বোঝায়। আমার পার্সোনাল একটা অভিজ্ঞতাও যদি আমি বলি, এক রোগীকে জিজ্ঞেস করেছিলাম আপনার সুগার কন্ট্রোল কিনা, উনি খুব কনফিডেন্টলি বলেছিলেন যে আপা আমার কন্ট্রোল আছে। তারপর আমি যখন একটা চার্ট দেখতে গিয়েছি, তা দেখা গেল খালি পেটে 9, খাওয়ার পরে 12, কিন্তু তিনি ভাবছেন তিনি কন্ট্রোলের মধ্যে আছেন। তো আমি এটা শেয়ার করার কারণ হচ্ছে ম্যাম যেটা বললেন সবার উদ্দেশ্যে সচেতনতাটা আসলে ছড়িয়ে দেওয়া, যে কন্ট্রোল বলতে কি বোঝায় এটাও আসলে জানতে হবে। আমার আরো কিছু আমাদের ম্যামের কাছে জানার আছে। ম্যাম আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক আপনারা দেখছেন নারী স্বাস্থ্যের রেনেসা, আজকের আয়োজনে কথা বলছি আমরা গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে। সময় হয়ে গেল একটা বিরতি, খুবই ছোট বিরতি, দর্শক বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম নারী স্বাস্থ্যের রেনেসার আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজনটি নরমেন্স এবং জেস্টিনালের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা কথা বলছি গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার ফারজানা শারমিন শীলা ম্যাম। তিনি গাইনি এবং ল্যাপারোস্কোপিক সার্জন, ডিরেক্টর, উইমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল, উত্তরা। আজকের আয়োজনের বিষয় গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে। দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকে, লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। ম্যাম, বিরতির আগে আপনি সুগার কন্ট্রোল এবং ফলো আপ নিয়ে বলছিলেন। আরো একটি প্রশ্ন আসলে চলেই আসে এবং একজন দর্শক অলরেডি প্রশ্ন করেছেন, ডেলিভারি প্রসেস নিয়ে জানতে চাচ্ছেন যে ডায়াবেটিস থাকে সেই রোগীর কি সিজারিয়ান সেকশনই করার আগে কিনা। রোগীর প্রসেস নিয়ে বলেন ম্যাম, আসলে সিদ্ধান্ত আপনারা কিভাবে দেন? এটাও সব রোগীরাই জিজ্ঞেস করে আসলে, যে আমার যে ডায়াবেটিস বললো আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো না। এটা একটা খুব জরুরি প্রশ্ন, যে ডায়াবেটিস গর্ভকালীন নিজে থেকে নর্মাল ডেলিভারি না করানোর জন্য কোনো কারণ, ডায়াবেটিস যদি বাচ্চার যদি কোনো রকমের সমস্যা না থাকে যে এই কারণে বাচ্চার কম্প্রোমাইজ। ডাক্তার ফারজানা ম্যাম, আপনার ইন্টারনেট কানেকশনটি খুব সম্ভবত একটু জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা আবার চেষ্টা করছি আপনার সাথে সংযুক্ত হওয়ার নিয়ে। সেই ফাঁকে আমি একটু দর্শকদের বলে রাখতে চাই, এই গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু আমাদের যে এক্সপার্ট ম্যাম সংযুক্ত আছেন তিনি অলরেডি বলেছেন কি কি ঝুঁকি বাড়ায়, এবং এটা নিয়ে অনেক সচেতনতা তৈরি করা প্রয়োজন। যেটা একদম আয়োজনের শুরুতেই আমি বলেছি, ডায়াবেটিস একটি অসংক্রামক মহামারীর মতো সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই এই রোগটিকে কন্ট্রোল করার জন্য আমাদের এই সচেতনতাগুলো তৈরি করা প্রয়োজন। আপনারা যারা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষজ্ঞদের বা এক্সপার্ট স্যার ম্যাডামদের এই মতামতগুলো যারা বলছেন আমাদের এই আয়োজনগুলোতে, তাদের এই বক্তব্যগুলো সবাইকে শোনার স্কোপ করে দিবেন। দর্শক, এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এই লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন। আমরা চেষ্টা করছি আবার ডাক্তার ফারজানা ম্যামকে সংযুক্ত করে নেওয়ার। তিনি সংযুক্ত হলে আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। ডাক্তার ফারজানা শারমিন ম্যাম, আশা করি এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার একটু জি নেটওয়ার্কের ম্যাম, সমস্যা হয়েছে। ডেলিভারি প্রসেস নিয়ে আপনি বলছিলেন, একটু যদি বলেন আসলে ডেলিভারি হ্যাঁ, প্রসেস। যেটা বলছিলাম যে গর্ভকালীন ডায়াবেটিসের জন্য কেউ নরমাল ডেলিভারি করতে পারবে না এরকম না বিষয়টি। যদি গর্ভকালীন ডায়াবেটিস মোটামুটি ঝুঁকি মুক্ত থাকে, যে কোনো ধরনের ঝুঁকি নেই, গর্ভস্থ শিশু নিরাপদ থাকে, ওদের আমরা 32 সপ্তাহের পর থেকে একটা রেগুলার চেক আপের মধ্যে রাখি যে বাচ্চা মায়ের পেটের ভিতরে নিরাপদ এবং সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে শেষের দিকে নরমাল ডেলিভারির জন্য মায়ের জায়গা যথেষ্ট ক্যাপাবল কিনা, যে মাটা নরমাল ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে কিনা। যদি অবস্টেটিক কোনো কারণ না থাকে, যে গর্ভস্থ শিশুর কোনো ঝুঁকি আছে এরকম না হয়ে থাকে, এই মাগুলো অবশ্যই নরমাল ডেলিভারি করাতে পারেন। শুধুমাত্র ওই রোগীগুলো যাদের নরমাল ডেলিভারি হবে না, তাদের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র অ্যাসিস্টেড ডেলিভারির চিন্তা করি। অবশ্যই তারা জি, নরমাল ডেলিভারি করাতে পারেন। এটা আসলে একটি আশার কথা। মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে ডায়াবেটিস হলে বা অন্য কোনো জটিলতা তৈরি হলে হয়তো সিজারিয়ান সেকশনের দিকে যেতে হয়, কিন্তু আমাদের ম্যাম আসলে বুঝিয়ে বললেন যে ডায়াবেটিস আসলে ডেলিভারি প্রসেসের উপর খুব একটা এফেক্ট করে না, অন্য কোনো কমপ্লিকেশন না হলে নর্মাল ডেলিভারিতে যাওয়া সম্ভব হয়। এটা আসলে আপনার চিকিৎসক আপনাকে দেখে সেই সিদ্ধান্তটা দিয়ে থাকেন। আমাদের আরো একজন দর্শকের প্রশ্ন আছে, জিএস জয় নামে একজন প্রশ্ন করেছেন, গর্ভকালীন ডায়াবেটিস কি অনাগত সন্তানের ডায়াবেটিস ঝুঁকি বাড়ায় কিনা? ম্যাম যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে। দুটোই আসলে। গর্ভকালীন যে মা বেবিকে জন্ম দিতে যাচ্ছেন, এই মা যখন গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন, ডেলিভারি হয়ে যাওয়ার পরে
মায়ের কিন্তু সামনের 5 থেকে 10 বছরের মধ্যে 50% চান্স আছে যে তার ডায়াবেটিস ডেভেলপ করবে। একই সাথে যে মায়ের জন্মালো তারও কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হবে ওই সময়টায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে সে থাকবে। এজন্যই একটু প্রোগ্রামের শুরুর দিকে আমি এই কথাটা বলেছিলাম যে এই শিশুগুলো যারা জন্মাচ্ছে তাদেরকে ছোটবেলা থেকে পারিবারিকভাবেই শিক্ষা দিতে হবে যে তাদের খাবার দাবারের হ্যাবিটটা কেমন হবে, তাদের শরীরের বাড়তি ওজন যেন না হয়, তাদের খাদ্যাভ্যাসটা যেন এমন হয় যে ভবিষ্যতে তারা ডায়াবেটিক হয়ে না যায়। ছোটবেলা থেকেই তাদেরকে এডুকেশনটা পরিবার থেকেও দিতে হবে। তাহলেই কেবলমাত্র এই বিশাল নাম্বারে ডায়াবেটিস রোগী বা নতুন করে ডায়াবেটিস হওয়ার প্রবণতাকে আমরা কমাতে পারবো। জি, যেহেতু ডেলিভারি পরের প্রসঙ্গ আসলোই, একটু সেই বিষয়টাতেও আমি যাচ্ছি ম্যাম। যেই মায়ের ডায়াবেটিস ছিল গর্ভকালীন সময়, ডেলিভারির পরে কি তার সুগার আসলে চেক করার প্রয়োজন আছে কিনা, বা করলেও কতদিন, এবং যে চিকিৎসাটা সে গর্ভকালীন সময় শুরু করেছিল এই চিকিৎসাটা আসলে কতদিন সে চালাবে ডায়াবেটিস ক্ষেত্রে? খুব জরুরি প্রশ্ন, খুবই জরুরি। যে মারা আমাদের কাছে ইনসুলিন নিয়ে চিকিৎসা করছিলেন, যাদেরকে গর্ভকালীন সময়ে আমরা ইনসুলিন দিচ্ছিলাম, তাদের ইনসুলিনের মাত্রাটার উপরে নির্ভর করে যে তাদের বাচ্চা হয়ে যাওয়ার পরে আর ইনসুলিন লাগবে কিনা। তো অল্প ইনসুলিন যাদের লাগে, আমরা বলি যে 0.2 থেকে 0.5 ইউনিট করে পার কেজি পার ডে প্রতিদিন, যাদের এতটুকু পরিমাণ ইনসুলিন লাগছিল, এদের আর গর্ভকালীন সময় পার হওয়ার পরে বেবি হয়ে যাওয়ার বেশিরভাগ সময় লাগে না। কিন্তু যারা আরো বেশি ইনসুলিন পাচ্ছিলেন তাদেরকে অনেক সময় 24 ঘন্টা পরে আমরা ব্লাড সুগার প্যারামিটারটা করে দেখি যে তাদের ইনসুলিন লাগবে কিনা। আর এই যে মারা শিশু জন্ম দিয়ে ফেললেন তাদেরকে আমরা গর্ভকালীন ডায়াবেটিসে যারা ভুগছিলেন 1.5 মাস হয়ে যাওয়ার পরে, শিশুর 1.5 মাস হওয়ার পরে তাদেরকে আমরা 1.5 থেকে 3 মাস বলি আমরা, যে 6 থেকে 12 সপ্তাহ পরে বাবু জন্ম হওয়ার পরে তাদেরকে আমরা চেক করে দেখি যে তাদের ডায়াবেটিসটা থেকে গেল কিনা। সেই চেকটা অবশ্যই আবার প্রথমে শুরুতে যেটা বলছিলাম যে ওজিটিটি, খালি পেটে রক্ত দিবে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত দিবে, সেই টেস্টটাই করতে হবে। করে যদি দেখি যে আমরা তারা ডায়াবেটিক নাই, তাহলে তাদেরকে পরবর্তীতে আমরা 1 বছর পর পর চেক করব। বাচ্চা হয়ে যাওয়া মানে ডাক্তারের কাছ থেকে সরে যাওয়া না, এই কথাটা মনে রাখতে হবে যারা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছিলেন। না হলে আপনাদের জন্যই ক্ষতিকর। তো এই যে বছরে একটা করে চেক হবে, আপনাদের হেলথ এডুকেশন, আপনাদের সমস্ত কিছু আমরা চেক আপ করব, যাতে ভবিষ্যতে ওই যে 5 থেকে 10 বছরের মধ্যে আপনারা ডায়াবেটিক হয়ে না যান। আর যাদের একটুখানি বলবো যে 50% মা যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল তারা কিন্তু ডায়াবেটিক থেকে যান। তো যারা ডায়াবেটিক থেকে যাচ্ছেন তাদেরকে আমরা পুরো ডায়াবেটিক হিসেবে যেভাবে সেবা দেওয়া দরকার, সে 1.5 মাস বা 3 মাস সময় থেকে তখন থেকেই আমরা ওভাবে করে সেবাটা দেওয়া শুরু করি। জি, এটাও আসলে খুবই একটি জানার বিষয় ছিল সবার উদ্দেশ্যে, এই জন্যই প্রশ্নটি করা ম্যামের কাছে। আমাদের আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, ম্যাম যদি ডায়াবেটিস থাকে গর্ভকালীন সময়ে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ওষুধ খাওয়া যাবে কিনা? একজন দর্শক জানতে চেয়েছেন ম্যাম, যেটা সব গর্ভবতী মায়েরাই খান, যে ভিটামিন ওষুধগুলো, ওগুলো আসলে কি কন্টিনিউ করা যাবে কিনা? অবশ্যই, যেহেতু শুরুতে বলছিলাম যে ডায়াবেটিক প্রেগনেন্সি হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি, অন্য গর্ভকালীন মায়ের থেকে এই মাদের ঝুঁকি বেশি। তাদেরকে আমরা আরো একটু বেশি যত্ন নিব, তাদের শরীরের রক্তের মাত্রা যেন ঠিকভাবে থাকে, তাদের ক্যালসিয়ামের মাত্রা ঠিকভাবে যেন তারা সাপ্লিমেন্ট পায়। গর্ভস্থ শিশু মায়ের কাছ থেকেই তার স্টোরেজটা পাবে। অবশ্যই তারা ক্যালসিয়াম, আয়রন, যেগুলো রুটিন ওষুধ আমরা দিই, এগুলো অবশ্যই খেতে হবে। জি, তাহলে যে দর্শক বোনটি প্রশ্ন করেছেন, আশা করি বুঝতে পেরেছেন, আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন যে ডায়াবেটিসে আক্রান্ত হলেই কিন্তু তিনি যে ভিটামিন বা ঔষধ, আয়রন, ক্যালসিয়াম খেতে পারবেন না তা নয়, তিনিও কন্টিনিউ করবেন চিকিৎসকের পরামর্শ মতো। ম্যাম, যেহেতু ডেলিভারি পরের কথা বলছিলাম এবং পোস্টপার্টাম বিষয়টা বলছিলেন যে ডায়াবেটিস চেক করার বিষয়, সেক্ষেত্রে একটু যদি বলেন আসলে ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেই মায়েদের ডেলিভারির পরে কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, বা প্রিপেরিয়াম পিরিয়ড বলে আমরা একটা পিরিয়ড বলছি একজন মায়ের, সেক্ষেত্রে তার কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা সুগার যদি তার কন্ট্রোলে না থাকে? ডাক্তার ফারজানা শারমিন ম্যাম, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। এই মায়েদের যখন বাচ্চা, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি ম্যাম। জি। আচ্ছা, যেটা বলছিলাম যে গর্ভকালীন ডায়াবেটিস অনেক সময় বাচ্চার অতিরিক্ত ওজন নিয়ে জন্মায়, ম্যাক্রোসোমিয়া বলে। এ ধরনের বড় বেবি অথবা অতিরিক্ত পানি ছিল যে মায়ের পেটে, তাদের ডেলিভারির পরে অনেক সময় অতিরিক্ত রক্তস্রাব যেতে পারে, পিপিএইচ ডেভেলপ করতে পারে। এবং একই সাথে ব্লাড সুগার লেভেল যখন একটু বেশি থাকছে, এই মায়েদের ইনফেকশন হওয়ার প্রবণতাও থাকে।
পেরিফেরাল সেপসিস বলি আমরা, যে এই সময়টা ইনফেকশন, পোস্টাপের ইনফেকশন শরীরে অথবা সেই সেকশনের জায়গাটাতেও ইনফেকশন হওয়ার ভয় থাকতে পারে এই মায়েদের। এবং যেটা বলছিলাম যে অন্য প্রেগন্যান্সির তুলনায় এটা পোস্টপার্টাম এক্লাম্পসিয়াও হতে পারে। এই ধরনের রিস্ক এর জন্য পরবর্তী সময়ে একই সাথে ব্লাড সুগার যাদের ছিল তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার থাকে, ডেলিভারির পরে তাদের ইনসুলিনের রিকোয়ারমেন্ট কমে যায়, না পারলে তাদের ব্লাড সুগার কমে যাওয়ার ভয়টাও থাকবে। এই ধরনের বিভিন্ন হতে পারেন। জি, ম্যাম যেটা বলছেন ডেলিভারির পরে আসলে যে কমপ্লিকেশন বা জটিলতাগুলো হতে পারে সেই সম্পর্কে সচেতন করলেন সবাইকে। সেক্ষেত্রে ম্যাম ব্রেস্ট ফিডিং করানোর বিষয়টাও যদি একটু বলেন, ডায়াবেটিক মায়েরা কি রেগুলার নর্মাল মায়েদের মতো ব্রেস্ট ফিড করাতে পারবেন কিনা, এবং ব্রেস্ট ফিড করানো তার খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকায় কোনো চেঞ্জ আসছে কিনা ব্রেস্ট ফিডিং করানো নিয়ে যদি একটু বলেন। বাচ্চার বুকের দুধের বিষয়টা যেটা আমি খুব ভালো করে শুনতে পাচ্ছিলাম না ডক্টর তামান্না, আমি নেটওয়ার্কে একটু মনে জি হয় ঝামেলা হচ্ছিল, তো যতটুকু জি বিষয় ম্যাম, আমি সেই বলতে পারি ব্রেস্ট যে ফিডিং নিয়েই জানতে চাচ্ছিলাম। জি হ্যাঁ শিওর, হ্যাঁ জি, ব্রেস্ট ফিডিং এর বিষয়টা খুব জরুরি ডায়াবেটিক মায়েদের জন্য আরো বেশি, এই কারণে যে ব্রেস্ট ফিডিং মায়ের ডায়াবেটিস কন্ট্রোলে কিছুটা সাহায্য করে। তো এই মায়েদের বাচ্চাগুলো যেটা বলছিলাম হওয়ার পর বাচ্চাগুলোতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ভয়টা আরো কমাতে হবে, সাথে সাথে জন্মের ডক্টর ফারজানা ম্যাম, আমরা আপনাকে সংযুক্ত করার চেষ্টা করছি। আপনার ইন্টারনেট সংযোগটি খুব আসলে সমস্যা করছে, সেই জন্য আপনাকে আবার আমরা চেষ্টা করছি সংযুক্ত করে নেওয়ার। দর্শক, আজকের আয়োজনে আমরা কথা বলছিলাম গর্ভকালীন ডায়াবেটিস হ্যালো, এই বিষয়টি নিয়ে। জি, আমরা আবার চেষ্টা করছি ফারজানা ম্যামের সাথে সংযুক্ত হওয়ার। ম্যাম, আশা করি এখন আপনি আবার আমাকে শুনতে পাচ্ছেন। ডক্টর ফারজানা শারমিন ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তামান্না। জি, এখন আমরাও আপনাকে শুনতে পাচ্ছি ম্যাম। একটু যদি বুকের দুধ খাওয়ানোর বিষয়টা আবার একটু বলেন সবার উদ্দেশ্যে। হ্যাঁ, যেটা বলছিলাম যে গর্ভকালীন ডায়াবেটিস যাদের ছিল বা ডেলিভারির পরে এই বাচ্চাগুলোর মায়ের বুকের দুধ অবশ্যই খাবে। এবং এটার দুটো সুবিধা আছে, যেটা হচ্ছে যে বেবি যখন জন্মালো যত তাড়াতাড়ি সম্ভব তাকে বুকের দুধ দিতে পারলে এই বাচ্চাটার ব্লাড সুগার কমে যাওয়ার ভয়টা কমে আসবে। নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া যেটা আমরা বলছি, ওর এটা সম্ভাবনাটা অনেক কমে যাবে। এবং মায়ের জন্য যেটা হবে, তার ডায়াবেটিসটা যত মাত্রায় ছিল সেটা কিছুটা কমেও আসবে, কারণ ব্রেস্ট ফিডিং মায়ের ডায়াবেটিস কমাতে সাহায্য করবে কিছুটা। তো ব্রেস্ট ফিডিং সমান অন্য মা যেভাবে করতে পারে, গর্ভকালীন ডায়াবেটিস যাদের ছিল তারাও অবশ্যই ব্রেস্ট ফিডিং করাবেন, কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন নাই এখানে। জি, সেক্ষেত্রে আসলে বুকের দুধ খাওয়ানো নিয়ে আর কোনো কনফিউশন থাকার জায়গা নেই। ম্যাম যেভাবে বললেন যে খাওয়াতে পারবেন, এবং নর্মালি আরো বেশি হয়তো ফিডিং করানোর প্রয়োজন হতে পারে জন্মের সাথে সাথে। ম্যাম, একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার ওয়াইফ 30 উইক বা 30 সপ্তাহ প্রেগনেন্সি, তার বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, এটা কি ডায়াবেটিসের কারণে হতে পারে কিনা? প্রস্রাবের ইনফেকশনের কোনো কারণ কিনা এই ডায়াবেটিস, ম্যাম জানতে চেয়েছেন সে দর্শক ভাই। আমি শুনতে পাইনি তামান্না। ফারজানা ম্যাম, এখন আমি আবার বলছি প্রশ্নটি। একজন দর্শক প্রশ্ন করেছেন, আমার ওয়াইফের 30 সপ্তাহ প্রেগনেন্সি, তার বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, এটা কি ডায়াবেটিসের কোনো কারণ হতে পারে? না, আলাদা করে শুধু প্রস্রাবের ইনফেকশন ডায়াবেটিসের কারণ হতে পারে সেটা বলবো না। যদি তার ডায়াবেটিস থেকে থাকে ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হতেই পারে। আর গর্ভকালীন সময়টা এরকম একটা সময়, এই সময় বডির ইমিউনিটি কম থাকে, এই সময় প্রস্রাবের ইনফেকশন ঘন ঘন হতে পারে। আপনি ডক্টরের সাথে পরামর্শ নেন কি ধরনের জীবাণু দিয়ে তার ইনফেকশনটা হচ্ছে সেটা বের করা দরকার। সেই জীবাণুর এগেনস্টে যে ওষুধ দিতে হবে ঠিকভাবে সেই ওষুধ দিতে পারলে খুব ঘন ঘন তার হওয়ার কথা না। আর যেহেতু ঘন ঘন ইনফেকশন হচ্ছে, তার ডায়াবেটিস নরমাল, আমি যেটা শুরুতে প্রোগ্রামে বলছিলাম যে সবাইকেই তো চেক করা উচিত। যদি তার এখন পর্যন্ত চেক করা না হয়ে থাকে ডায়াবেটিস, তাহলে একবার অবশ্যই তার ডায়াবেটিসটা চেক করে নেন। জি, আশা করি যে দর্শক ভাইটি প্রশ্ন করেছেন আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আপনি যদি এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে সবার উদ্দেশ্যে কিছু বলেন, এই সচেতনতা, লাইফস্টাইল খাদ্যাভ্যাস, এবং আপনার পক্ষ থেকে সবার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ। সবসময় আমি চাইবো যে নতুন করে আর যেন ডায়াবেটিস রোগীর সংখ্যা না বাড়ে। আমাদের
আলাদা করে এই একটা সময় যখন জেনারেশন থেকে জেনারেশনে ডায়াবেটিস রোগটাকে আমরা থামাতে পারি। প্রত্যেকটা গর্ভ নিরাপদ হোক, প্রত্যেকটা গর্ভ চেক করা হোক যে সে গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছে কিনা। তাহলে আমরা একটা মা একটা শিশুকে ভবিষ্যতে ডায়াবেটিস সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য উপযুক্তভাবে চিকিৎসা দিব। এটুকুই বলতে চাই। এবং ডায়াবেটিস ধরা পড়লে আতঙ্কিত হবেন না। কাছাকাছি নিরাপদ ডায়াবেটিক হসপিটালগুলোতে আসবেন। সেখানে একটা কমপ্লিট টিম আপনাদের সেবার জন্য গুছিয়ে রেডি আছে। সেখানে আপনারা নিরাপদ চিকিৎসা পাবেন এবং সুস্থ শিশু জন্ম দিন। একটা সুস্থ মাই সুস্থ শিশু জন্ম দিতে পারে। সবসময় আমরা তাই চাই। জি, অনেক ধন্যবাদ ম্যাম। ডাক্তার ফারজানা শারমিন শিলা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, রাজ টিভি এবং রেনিটার পক্ষ থেকে আমাদের আয়োজনে এত সময় ধরে সংযুক্ত থাকার জন্য এবং এই যে মূল্যবান বক্তব্যগুলো, সচেতনতামূলক কথাগুলো সবার হচ্ছে বললেন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন নারী স্বাস্থ্য রিলেটেড আজকের আয়োজনটি। আমাদের আয়োজনটি জেসমিন হল এবং নর্মেন্সের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা কথা বলেছি গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে। এই ডায়াবেটিস নিয়ে আমাদের বিশেষজ্ঞ ম্যাম কিন্তু অনেকগুলো সচেতনতামূলক কথা বললেন। কি ধরনের চিকিৎসা নিতে হবে, জটিলতা কি হতে পারে এবং ডেলিভারির পরেও আসলে কতটুকু সচেতন থাকা প্রয়োজন এই গর্ভকালীন ডায়াবেটিস কে নিয়ে। আশা করি যারা আয়োজনটি দেখেছেন অনেক উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে নারী স্বাস্থ্যের অন্য কোনো সমস্যা নিয়ে আমরা হাজির হয়ে যাব অন্য কোনো বিশেষজ্ঞের সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে আমি ডাক্তার আঞ্জুমান তামান্না এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.